আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈদ্যুতিক বর্তনী। তাহলে ফার্স্টে আমরা জানবো বৈদ্যুতিক বর্তনী কাকে বলে। বৈদ্যুতিক বর্তনী, প্রথমে আমরা জানবো বৈদ্যুতিক বর্তনী কাকে বলে। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলার সম্পূর্ণ পথকে বলা হয় বৈদ্যুতিক বর্তনী। তাহলে আমরা লিখে নিই, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি চলার সম্পূর্ণ পথকে বলা হয় বৈদ্যুতিক বর্তনী। এখন একটা আদর্শ বর্তনী বা একটা আদর্শ সার্কিট 5টা উপাদানের সাহায্যে গঠিত। আমরা এই বিষয়টি নিয়ে এখন দেখব। তাহলে বৈদ্যুতিক সার্কিটের উপাদান সমূহ অর্থাৎ বৈদ্যুতিক সার্কিট কি কি উপাদানের সাহায্যে গঠিত। 1 নম্বর হচ্ছে বৈদ্যুতিক উৎস। বৈদ্যুতিক উৎস অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটের 1 নম্বর উপাদান হচ্ছে বৈদ্যুতিক উৎস, অর্থাৎ যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। বৈদ্যুতিক উৎস কি হতে পারে? ব্যাটারি বা জেনারেটর। ব্যাটারি বা জেনারেটর, এটা হচ্ছে বৈদ্যুতিক উৎস। 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক পরিবাহী। বৈদ্যুতিক পরিবাহী। বৈদ্যুতিক পরিবাহী কি? যেমন হতে পারে তামার তার, অ্যালুমিনিয়ামের তার, ইত্যাদি। এগুলো হচ্ছে বৈদ্যুতিক পরিবাহী। আমরা 3 নাম্বার বলতে পারি রক্ষণ যন্ত্র। অর্থাৎ যা বৈদ্যুতিক সার্কিটকে শর্ট সার্কিট বা অন্যান্য যে কোনো ক্ষতিকর প্রভাব হতে রক্ষা করবে, এটা মূলত রক্ষণ যন্ত্র। যেমন সার্কিট ব্রেকার, রিলে ইত্যাদি। এগুলো হচ্ছে রক্ষণ যন্ত্র। 4 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটকে নিয়ন্ত্রণ করা যাবে। আমি ইচ্ছা হলে কারেন্ট পরিবহন করতে দিব, ইচ্ছা হলে কারেন্ট পরিবহন করতে দিব না, এই বিষয়টি নিয়ন্ত্রণ করবে। এটা মূলত নিয়ন্ত্রণ যন্ত্র। যেমন হচ্ছে সুইচ। সুইচ হচ্ছে একটা নিয়ন্ত্রণ যন্ত্র। এবং 5 নাম্বার উপাদান হচ্ছে আরেকটা হচ্ছে কি লোড। যেমন ফ্যান, লাইট ইত্যাদি। এগুলো হচ্ছে মূলত লোড। তাহলে আমরা একটা আদর্শ সার্কিটের উপাদান 5টা, এই উপাদান সম্পর্কে জানলাম। এখন আমরা যদি চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো যে বিষয়টা কেমন হবে। এটা হচ্ছে আমি দিলাম উৎস, এটা হচ্ছে রক্ষণ যন্ত্র, এটা হচ্ছে সুইচ বা নিয়ন্ত্রণ যন্ত্র, আর এই পাশে আমি দিলাম লোড। আর এটা হচ্ছে পরিবাহী বা তার। তাহলে আমাদের প্রথমে দেখলাম উৎস, তারপরে রক্ষণ যন্ত্র, তারপর সুইচ, তারপর লোড আর পরিবাহী বা তার। এই 5টা উপাদান নিয়ে একটা আদর্শ সার্কিট গঠিত হয়। এই 5টি উপাদানের যদি যে কোনো একটা উপাদান না থাকে তাহলে একটা সম্পূর্ণ সার্কিট সম্ভব না, অর্থাৎ সার্কিটটি সম্পূর্ণ হবে না।
এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ। ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ, অর্থাৎ ইলেকট্রিক সার্কিট কত প্রকার। ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার। আমরা লিখি এখন ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ। ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার। ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে সিরিজ সার্কিট, আর দুই নম্বর হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রিক সার্কিট মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্রথমে তাহলে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে জানব। সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট কাকে বলে? প্রথমে জানবো এটা যে সিরিজ সার্কিট কাকে বলে। যদি কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের শুধুমাত্র একটা পথ থাকে তবে তাকে বলা হয় সিরিজ সার্কিট। আমরা লিখি, যদি কোনো সার্কিটে কারেন্ট প্রবাহের মাত্র একটি পথ থাকে তবে তাকে সিরিজ সার্কিট বলে। সিরিজ সার্কিট বলে, অর্থাৎ কারেন্ট প্রবাহের মাত্র একটা পথ থাকবে তবে তাকে বলা হবে সিরিজ সার্কিট। অর্থাৎ চিত্রটা কেমন হবে, যদি আমরা চিত্রটা দেখি তাহলে এবার আমরা চিত্রটা দেখি। সিরিজ সার্কিট দেখতে হবে এরকম, অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স মনে করলাম R1, এখানকার রেজিস্ট্যান্স মনে করলাম R2, এখানকার রেজিস্ট্যান্স R3, আর এখানকার ভোল্টেজ হচ্ছে V। তাহলে এখান থেকে যদি I অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই দিক দিয়েও I অ্যাম্পিয়ার কারেন্টই প্রবাহিত হবে। অর্থাৎ কারেন্ট প্রবাহের জন্য শুধুমাত্র একটা পথ বা একটা রাস্তা রয়েছে, এজন্য একে বলা হবে সিরিজ সার্কিট। তাহলে এই যে চিত্রটা আমরা দেখলাম এই চিত্রটি মূলত একটা সিরিজ সার্কিটের চিত্র। এখন আমরা দেখব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, অর্থাৎ সিরিজ সার্কিট কি কি বৈশিষ্ট্য মেনে চলে বা এর কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকবে। সিরিজ সার্কিটে কারেন্ট সমান, অর্থাৎ কারেন্ট ভাগ হয়ে যাবে না। অর্থাৎ আমরা যদি এটা কারেন্ট I মনে করি এবং এদিককার কারেন্টটাকে আমরা I1 মনে করি, এগুলা কারেন্টটাকে যদি আমরা I2 মনে করি, এই কারেন্টটাকে যদি I3 মনে করি, তাহলে আমরা বলতে পারি সিরিজ সার্কিটে কারেন্ট সমান। অর্থাৎ I কারেন্ট সমান I1 কারেন্ট সমান I2 কারেন্ট সমান I3 কারেন্ট, অর্থাৎ সিরিজ সার্কিটে হচ্ছে কারেন্টটা সমান। দুই নাম্বার হচ্ছে সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে যায়। অর্থাৎ সিরিজ সার্কিটে কি হয়, ভোল্টেজটা ভাগ হয়। অর্থাৎ এখানে যদি V ভোল্টেজ হয় এবং এখানকার ভোল্টেজ ড্রপ যদি হয় V1, এখানকার ভোল্টেজ ড্রপ যদি হয় V2 এবং এখানকার ভোল্টেজ ড্রপ যদি হয় V3, তাহলে অর্থাৎ V সমান V1 প্লাস V2 প্লাস V3, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে গেল। এবার তিন নাম্বার হচ্ছে মোট রেজিস্ট্যান্স বা মোট রোধ। RT সমান
R1 যোগ R2 যোগ R3, অর্থাৎ সিরিজ সার্কিটের টোটাল রোধ বা টোটাল বাধা হবে বাধাগুলোর যোগফল। অর্থাৎ এখানে যদি আমরা মোট বাধা বের করতে চাই এই সার্কিট থেকে, তাহলে এখানকার মোট রোধ RT সমান R1 যোগ হচ্ছে R2 যোগ R3, অর্থাৎ আমরা ম্যাথেও এই সূত্রের সাহায্যে এই সার্কিট থেকে মোট রোধ বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য জানলাম। এখন আমরা জানবো সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা। সিরিজ সার্কিটের সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। প্রথমে আমরা সুবিধা সম্পর্কে জানবো। তাহলে এক নম্বর আমরা জানবো সুবিধা। কি কি সুবিধা আছে সিরিজ সার্কিটে। তো আমরা তার আগে একটু জেনে নিই যে সিরিজ সার্কিটে সুবিধার চাইতে অসুবিধাটাই বেশি, এবং আমরা সচরাচর সিরিজ সার্কিট ব্যবহার করি না আমাদের বাসা বাড়িতে। বেশ কিছু উল্লেখযোগ্য কাজের ক্ষেত্রে শুধুমাত্র সিরিজ সার্কিট ব্যবহার করা হয়, আর না হলে সিরিজ সার্কিটের ব্যবহার নাই বললেই চলে। তো সিরিজ সার্কিটের সুবিধা কি? এক নম্বর সুবিধা হচ্ছে একটি সুইচের মাধ্যমে সবগুলো লোড নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ যদি আমি একটা সুইচকে অন করি তাহলে সবগুলা লোড অন হয়ে যাবে, আবার যদি একটা সুইচকে অফ করি তাহলে সবগুলা লোড অফ হয়ে যাবে। এটা মূলত হচ্ছে সিরিজ সার্কিটের সুবিধা। এবার আমরা দেখব অসুবিধা। অসুবিধা হচ্ছে এখানে ভোল্টেজ ভাগ হয়ে যায়। এখানে ভোল্টেজ ভাগ হয়ে যায়, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায়। দেখলাম আমরা যে এখানে যে টোটাল ভোল্টেজ V যদি হয় তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ V1, এখানকার ভোল্টেজ ড্রপ V2, এখানকার ভোল্টেজ ড্রপ V3, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে একটি লোড নষ্ট হয়ে গেলে সবগুলো লোড অফ হয়ে যায়। যদি কোনো কারণে আমাদের একটা লোড নষ্ট হয়ে যায়, অর্থাৎ এখানকার যদি R1 টা নষ্ট হয়ে যায় তাহলে R2 এবং R3 তে কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু কারেন্ট প্রবাহের মাত্র একটা রাস্তা রয়েছে। এই জন্য বলা হলো যে একটা লোড নষ্ট হয়ে গেলে সবগুলো লোড অফ হয়ে যায়। এই দুটো মূলত হচ্ছে সিরিজ সার্কিটের অসুবিধা। তাহলে আমরা সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের চিত্রটা কেমন হয়, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি এবং সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা এই বিষয়টি জানলাম। এখন আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে জানবো। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে প্যারালাল সার্কিট কাকে বলে। যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকবে তাকে বলা হয় প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের চিত্রটা কেমন হবে যদি আমরা এখানে দেখি, তাহলে প্যারালাল সার্কিটটা হচ্ছে এরকম। এটা মনে করলাম R1, এটা মনে করলাম R2, এটা মনে করলাম আমরা R3, আর এখানকার সরবরাহ ভোল্টেজ V, এখানকার কারেন্ট মনে করলাম আমরা I, এখানকার কারেন্টটাকে মনে করলাম I1, এখানকার কারেন্টটাকে মনে করলাম I2, এখানকার কারেন্টটাকে মনে করলাম আমরা I3। এটা মূলত হচ্ছে প্যারালাল সার্কিট। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট প্রবাহের জন্য এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, অর্থাৎ আলাদা আলাদা পথ বা রাস্তা আছে। অর্থাৎ যে সার্কিটে কারেন্ট প্রবাহের জন্য একাধিক পথ থাকে তাকে বলা হয় প্যারালাল সার্কিট। এখন আমরা প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য দেখব। আচ্ছা,
প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য রয়েছে প্যারালাল সার্কিটের? এক নম্বর হচ্ছে কারেন্ট ভাগ হয়ে যায়, অর্থাৎ কারেন্ট I সমান I1 যোগ I2 যোগ হচ্ছে কি I3, অর্থাৎ কারেন্টটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে ভোল্টেজ সমান থাকে, অর্থাৎ ভোল্টেজটা ভাগ হয়ে যায় না, যেটা আমরা সিরিজে দেখলাম যে সিরিজে ভোল্টেজটা ভাগ হয়ে যায়, কিন্তু এখানে ভোল্টেজটা সমান থাকে, অর্থাৎ V সমান, আমরা যদি এখানকার ভোল্টেজটাকে মনে করি V1, এখানকার ভোল্টেজটাকে মনে করি V2, এখানকার ভোল্টেজটাকে মনে করি V3, তাহলে মোট ভোল্টেজ V সমান V1 সমান V2 সমান কত? V3। এটা হচ্ছে ভোল্টেজ সমান থাকে, এখান থেকে পেলাম। এবং 3 নাম্বার হচ্ছে মোট রোধ 1/RT সমান 1/R1 যোগ 1/R2 যোগ হচ্ছে 1/R3, অর্থাৎ প্যারালাল সার্কিটের মোট রোধ বের করার সূত্র হচ্ছে 1/RT সমান 1/R1 যোগ 1/R2 যোগ হচ্ছে 1/R3। এই সূত্রের সাহায্যে আমরা প্যারালাল সার্কিটের মোট রোধ বা মোট রেজিস্ট্যান্স বের করতে পারি। তাহলে আমরা এখানে মোট রোধ বের করলাম কিভাবে? 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এতটুকু বুঝতে পারলাম আমরা যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি কি। এখন আমরা দেখব প্যারালাল সার্কিটের সুবিধা এবং অসুবিধা। প্যারালাল সার্কিটের সুবিধা এবং অসুবিধা আচ্ছা, তাহলে প্যারালাল সার্কিটের সুবিধা এবং অসুবিধা আমরা দেখব। তো এই ক্ষেত্রে প্যারালাল সার্কিটের সুবিধা বেশি, অসুবিধা হচ্ছে কম, অর্থাৎ সুবিধার পরিমাণটাই বেশি। আমরা কি কি সুবিধা দেখে নিই একটু। সুবিধা এক নম্বর সুবিধা হচ্ছে ভোল্টেজ ভাগ হয়ে যায় না, অর্থাৎ ভোল্টেজটা সমান থাকে। দুই নাম্বার হচ্ছে একটি লোড নষ্ট হয়ে গেলেও সরবরাহ বিচ্ছিন্ন হয় না, অর্থাৎ যদি আমার কোনো কারণে একটা লোড নষ্ট হয়ে যায় বা একটা লোডে ত্রুটি দেখা দেয়, তাহলে অন্যান্য লোডগুলো সচলই থাকে, অর্থাৎ অন্যান্য লোডগুলো ত্রুটি দেখা দেয় না। এই দুটো মূলত হচ্ছে সুবিধা। এখন যদি আমরা অসুবিধা দেখি, তাহলে অসুবিধাটা হচ্ছে যে আলাদা লোডকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা সুইচ দরকার হয়, অর্থাৎ একটা সুইচের সাহায্যে সকল লোডকে নিয়ন্ত্রণ করা যায় না, আলাদা আলাদা লোডকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা সুইচের দরকার হয়। তাহলে আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট সম্পর্কে জানতে পারলাম, যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের আমরা সকল বিষয়টি এখন বুঝতে পারলাম। তো এইগুলো ব্যতীত আরেকটি সার্কিট থাকে, তাকে বলা হয় মিশ্র সার্কিট। এখন যদি আমরা মিশ্র সার্কিট সম্পর্কে একটু জেনে নিই। আর সহজ কথাতে মিশ্র সার্কিট বলতে আমরা কি বুঝছি? মিশ্র সার্কিট বলতে বুঝছি যে কোনো কিছুর মিক্সার বা মিক্সড, অর্থাৎ মিশ্র সার্কিটে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট দুটোই থাকে, তাকে বলা হয় মিশ্র সার্কিট। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে বুঝতে পারবো। যদি এখানে আমরা সাপ্লাই দিই, এখানে একটা রেজিস্ট্যান্স, তাহলে
এখানে যদি সাপ্লাই হয় এটা রেজিস্ট্যান্স R1 হয়, এর রেজিস্ট্যান্সটা R2 হয়, এটা যদি হয় R3 এবং এটা যদি হয় R4, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে রেজিস্ট্যান্স R2 এবং R3 প্যারালাল অবস্থায় আছে এবং এই দুটার যে মানটা হবে সেই মানটা R1 এবং R4 এর সাথে সিরিজ অবস্থায় আছে। এজন্য এটাকে আমরা বলতে পারি মিশ্র সার্কিট। অর্থাৎ যে সার্কিটে সিরিজ ও প্যারালাল উভয় সার্কিট উপস্থিত থাকে তাকে মিশ্র সার্কিট বলে। অর্থাৎ এই সার্কিটের মধ্যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট উভয় সার্কিটই বা উভয় সার্কিটের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, এজন্য এটাকে বলা হয় মিশ্র সার্কিট। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো বা প্রমাণ করো যে RT সমান R1 প্লাস R2 প্লাস R3, এই প্রমাণটি আমরা দেখব। তাহলে আমরা বলেছি সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, তাহলে আমরা আগে সিরিজ সার্কিটটি অঙ্কন করে নিই। অর্থাৎ এখানে একটা সিরিজ সার্কিট আমরা অঙ্কন করলাম। এখানকার রেজিস্ট্যান্স R1, এখানকার রেজিস্ট্যান্স R2, এখানকার রেজিস্ট্যান্স R3, আর এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ আছে, যে সাপ্লাই ভোল্টেজ V এখানে। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ আমরা জানি V1, এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, আর এখানকার ভোল্টেজ ড্রপ হচ্ছে V3। কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা কি I, আইটা হচ্ছে ফিক্সড। তাহলে আমরা যে প্রমাণটা করি তাহলে হবে প্রমাণটা কি, সলিউশন। আমরা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে V সমান V1 প্লাস V2 প্লাস হচ্ছে V3। তাহলে এই ভিটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ভোল্টেজ। এই ভিটা হচ্ছে টোটাল ভোল্টেজ। তাহলে V ইকুয়াল টু আমরা কি জানি I R, টি ধরলাম আমরা, টোটাল রেজিস্ট্যান্স কেন ধরলাম T, অর্থাৎ IR, কারণ আমরা V সমান কি জানি আমরা IR। তাহলে V1 সমান কি হবে I R1, V2 সমান হবে I R2, আর V3 সমান হবে I R3। কেননা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সমান থাকে, অর্থাৎ I1 কারেন্ট, I2 কারেন্ট, I3 কারেন্ট, সব কারেন্টই I কারেন্ট, অর্থাৎ এখানে কারেন্টটা ভাগ হয় না, কারেন্টটা সেম থাকে। এখন যদি এখান থেকে আমরা I রেখে দিই এখানে, তাহলে এখানে RT, এখান থেকে I কমন দিলে আমাদের কি থাকে R1 প্লাস R2 প্লাস কত R3, তাহলে I বাদ দিতে পারি আমরা। তাহলে RT সমান আমাদের কি থাকে R1 প্লাস R2 প্লাস হচ্ছে আমাদের কি R3, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স RT সমান R1 প্লাস R2 প্লাস R3। এই প্রমাণটি আমাদের হয়ে গেল। অর্থাৎ যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স যদি বের করতে বলে তাহলে আমরা এইভাবে বের করব, বা প্রমাণ করো যে RT সমান R1 প্লাস R2 প্লাস R3, তাহলে আমরা প্রমাণটি এইভাবে করব। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় বা প্রমাণ করো যে 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, বা RT সমান R1 R2 R3 ডিভাইড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, এই প্রমাণটি আমরা করব। তাহলে আমরা প্রমাণটিতে আসি। তার আগে আমরা প্যারালাল সার্কিটটা দেখতে কেমন হয় একটা প্যারালাল সার্কিট অঙ্কন করে নিই। এটা যদি রেজিস্ট্যান্স হয় R1, এটা যদি হয় R2, এটা যদি হয় R3, তাহলে টোটাল কারেন্ট I, এই শাখার কারেন্ট হচ্ছে I1, এই শাখার কারেন্ট হচ্ছে I2, এই শাখার কারেন্ট হচ্ছে I3। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজটা সেম থাকে। এখানকার ভোল্টেজ যদি V হয় তাহলে এখানকার ভোল্টেজটাও V, এখানকার ভোল্টেজটাও হচ্ছে V, এখানকার ভোল্টেজটাও V, অর্থাৎ ভোল্টেজটা সেম থাকে। তাহলে আমরা বলতে পারি, আমরা জানি I সমান I1 যোগ I2 যোগ হচ্ছে কি I3। এখন I সমান আমরা জানি V ভাগ R, তাহলে এখানে যেহেতু টোটাল কারেন্ট, তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে দিলাম V বাই RT, তাহলে I1 সমান হবে V ভাগ R1, এখানে হবে V ভাগ R2 প্লাস V ভাগ R3। তাহলে এখান থেকে আমরা V ডিভাইড বাই RT
এখান থেকে যদি আমরা ভি কমন নিই তাহলে কি থাকে আমাদের 1/r1 প্লাস 1/r2 প্লাস থাকে 1/r3। তাহলে ভি ভি বাদ দিয়ে দিলাম, তাহলে 1/r3 সমান কি থাকে 1/r1 প্লাস 1/r2 প্লাস হচ্ছে 1/r3। যদি আমাদেরকে এই প্রমাণটা চাই তাহলে আমরা এখানে প্রমাণ করে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে প্রুফ। আর যদি এই প্রমাণটা না আসে এটা চাই তাহলে আমাদের কারেক্ট লাইন করতে হবে। তাহলে আমরা কি করব 1/r3 সমান লসাগু করব, লসাগু r1 r2 r3, তাহলে উপরে হবে r2 r3, এখানে হবে r1 r3, এখানে হবে r1 r2। যদি আমরা উল্টিয়ে দিই তাহলে rt সমান হবে r1 r2 r3, নিচে হবে r1 r2 r2 r3 r1 r3। অর্থাৎ যদি প্রমাণ এটা চাই তাহলে এই লাইন পর্যন্ত করে আমরা এখানে প্রুফ লিখে দেব। অর্থাৎ আমরা এইভাবেও করতে পারবো, এইভাবেও করতে পারবো। অর্থাৎ প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সটাকে এভাবেও বের করা যায়, এভাবেও বের করা যায়, যার যেটা সুবিধা সে সেভাবে বের করবে। কিন্তু প্রমাণের ক্ষেত্রে যদি এই লাইনটা চায় তাহলে এখানে প্রমাণ শেষ, আর প্রমাণের ক্ষেত্রে যদি এই লাইনটা চায় তাহলে প্রমাণটা এখানে আমাকে শেষ করতে হবে। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় থেকে একটি ম্যাথ দেখব। ম্যাথটি হচ্ছে নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করো। তাহলে আমার এখানে আছে 6 ওহম, এই 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য বের করতে বলেছে। অর্থাৎ পটেনশিয়াল পার্থক্য বের করতে বলেছে এই কথাটির অর্থ হচ্ছে এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে বলেছে। অর্থাৎ 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কত, অর্থাৎ কতটুকু ভোল্টেজ ড্রপ হবে এই বিষয়টি আমাকে বের করতে বলেছে। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে হলে এখানকার কারেন্ট আমাকে লাগবে, কারণ ভোল্টেজ ভি সমান আইআর, এখানকার রেজিস্ট্যান্স হলো 6 ওহম। তাহলে এখানকার কারেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমরা এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। তাহলে এই সার্কিটটা থেকে আমরা ভেঙে ভেঙে সলিউশন করার চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সোর্স, এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়ে এসেছে এবং এই 6 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট এসেছে সেটা হচ্ছে এই সার্কিটের টোটাল কারেন্ট বা মোট কারেন্ট। তাহলে এই সার্কিটে যদি টোটাল কারেন্ট বা মোট কারেন্ট আমরা বের করতে পারি তাহলে আমরা 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা 6 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে সেটা আমরা বের করতে পারবো। এখন টোটাল কারেন্ট বের করার সূত্র কি, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানকার টোটাল ভোল্টেজ আছে 8 ভোল্ট, কিন্তু এখানকার টোটাল রেজিস্ট্যান্স তো আমি জানি না, তাহলে এখানকার টোটাল রেজিস্ট্যান্সটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সাপ্লাই কারেন্ট এসেছে, এই কারেন্টটা 6 ওহমের মধ্য দিয়ে এসেছে, আসার পরে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ আসছে 4 ওহমের মধ্য দিয়ে, একটা ভাগ গেছে 12 ওহমের মধ্য দিয়ে। তো 4 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট এসেছে সেই কারেন্টটা তিন ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে 15 ওহমের মধ্য দিয়ে আসছে, একটা 22 এর এবং একটা 16। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 15 এবং 7 ওহম এটা হচ্ছে সিরিজে আছে, কারণ যে কারেন্ট এখান থেকে ফ্লো হবে এই কারেন্টটা কোন রাস্তায় যাবে না, শুধুমাত্র 15 এবং 7 এর মধ্য দিয়ে যাবে। অর্থাৎ কারেন্ট একই কারেন্ট দুটোর মধ্যে যাবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ একটাই, এজন্য এই দুটো কিসে আছে, সিরিজে। তাহলে এই সার্কিটটাকে আমরা যদি কল্পনা করি, একটু ভেঙে করি, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। তাহলে এখানে 4, এখানে 16, এখানে 12, এখানে 8 ভোল্ট, এখানে 6 ওহম। আচ্ছা, তাহলে এখানে কত আছে 5, এদিকে 7 আর 12 যত সিরিজ আছে, সিরিজে আমরা কি জানি যে দুটো রেজিস্ট্যান্স যোগ করতে হয়, তাহলে 15 আর 7 যোগ করলে কত হবে 22। তাহলে এদিকে কত আছে প্যারালালে 22। তাহলে এই সার্কিটটা ভেঙে আমরা এরকম একটা সার্কিটে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছি যে এই 22 এবং এই 22 কিসে আছে, প্যারালালে আছে। তো 22 আর 22 যদি প্যারালাল হয় তাহলে হয় হচ্ছে 11। তাহলে আমরা যদি সার্কিটটাকে ভাঙি তাহলে সার্কিটটা কেমন হবে, আচ্ছা সার্কিটটা ভাঙি। চার, এদিকে আছে 12, এদিকে আছে 6, আর এদিকে 22 আর 22 আছে প্যারালালে, আর এদিকে আছে কত 5। 22 আর 22 প্যারালাল করলে হবে আমাদের 11। 22 আর 22 প্যারালাল করলে হয় 11। আমরা কিভাবে করতে পারি, আমরা একটু সাইডে দেখে দিই। 22 প্যারালাল 22, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাও আসবে আমাদের 11। আর যদি আমরা এইভাবে না পারি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে করতে পারি। আমরা জানি কি 1/RT সমান 1/R1 প্লাস 1/R2
বা 1/RT সমান 1/22 প্লাস 1/22। এখান থেকে তাহলে RT এর মান আসবে 11। এভাবে করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে 11 পাই। এখন 11 আর 5 কিসে আছে? সিরিজে। তাহলে 11 5 কত? 16। এই 16 এর সাথে এই 16 আছে প্যারালালে। তাহলে সার্কিটটা যদি আমরা ভাঙি তাহলে কেমন হবে? এখানে 4, এখানে আছে হচ্ছে, আচ্ছা এটা আছে হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 5 হচ্ছে 16, 16 আর 16 আছে প্যারালালে, 16 আর 16 যদি প্যারালাল করি তাহলে আমাদের হবে 8 ওহম। কি হবে? ওই 1/RT সমান কত? 1/R1 প্লাস 1/R2 বা 1/RT সমান 1/16 প্লাস 1/16 বা এখান থেকে 8T এর মান আসবে 8 ওহম। ঠিক আছে? এখন 8 আর 4 কিসে আছে? সিরিজে। তাহলে 8 4 কত? 12, 12 12 আবার কিসে আছে? প্যারালালে। অর্থাৎ যদি আমরা এই সার্কিট আরেকটু করি এখানে, তাহলে আমরা এরকম আসবে, এখানে 8 ভোল্ট, এখানে হচ্ছে 6 ওহম, আর 8 4 12, 12 12 প্যারালাল করলে হবে 6 ওহম। 6 ওহম। অতএব টোটাল আরটি হবে 6 ওহম আর 6 ওহম আছে সিরিজে, তাহলে হবে 12 ওহম। অতএব টোটাল কারেন্ট আই সমান হচ্ছে ভি ভাগ আরটি। ভি এর মান আছে 8 আর আরটি হচ্ছে 12। তাহলে এখান থেকে হচ্ছে 0. কত আসবে দেখি আমরা, 8 ডিভাইডেড বাই হচ্ছে 12, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি 0.67, 0.67 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট আসলো বা 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আসলো। অতএব যদি এখান থেকে আমরা ভোল্টেজ ড্রপ বের করতে চাই, অতএব ভি সমান কি জানি আমরা? আইআর। তাহলে আই এর মান হচ্ছে 0.67 এবং আর এর মান হচ্ছে 6, দুটো গুণ করলে কত হয়? 4 ভোল্ট। 4 ভোল্ট। এটাই হচ্ছে অ্যানসার। অর্থাৎ যে নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ এখানকার পটেনশিয়াল পার্থক্য হবে 4 ভোল্ট। তাহলে আমরা অঙ্কটি বুঝতে পারলাম। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে যদি একটি ম্যাথ দেখি, তাহলে নিচের অঙ্কিত সার্কিটের মোট রোধ, মোট কারেন্ট এবং 15 ওহম রেজিস্টরের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো। অর্থাৎ এই যে একটা সার্কিট আঁকিয়েছি আমরা, এই সার্কিট থেকে আমাকে মোট বাধা বের করতে বলেছে, মোট কারেন্ট বের করতে বলেছে এবং 15 ওহম রেজিস্টার, অর্থাৎ এই যে 15 ওহম রেজিস্টার, এই রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে বলেছে। তো এই সার্কিট থেকে যদি আমরা মোট কারেন্ট বের করতে চাই, আগে আমাদেরকে মোট রোধ বের করতেই হবে, সেহেতু আমরা প্রথমে মোট রোধটা বের করে নিই। আচ্ছা, তাহলে আমরা এখানে সলিউশন শুরু করি। তাহলে এখানে 230 ভোল্ট সাপ্লাই, এখান থেকে কারেন্ট প্রবাহ যাবে, যে কিছু কারেন্ট 15 ওহমের মধ্যে যাবে, বাকি কারেন্ট 4 ওহমের মধ্যে দিয়ে যাবে এবং 4 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা এই 12 ওহমের মধ্যে দিয়ে এবং এই 12 ওহমের মধ্যে ভাগ হয়ে যাবে। তারপর এখানে এই 12 ওহমের মধ্যে আসবে এবং এই 12 ওহমের মধ্যে যে কারেন্টটা, এই কারেন্টটা এখানে এসে কিছু যাওয়ার কথা ছিল 8 ওহমের মধ্যে দিয়ে এবং কিছু যাওয়ার কথা ছিল এই 8 ওহমের মধ্যে দিয়ে, কিন্তু মূলত যাবে না, কারণ এখানে শর্ট সার্কিট রয়েছে। শর্ট সার্কিট মানে হচ্ছে এখানে কোনো বাধা নাই, অর্থাৎ কারেন্ট যেই পথে বাধা কম সেই পথ দিয়ে বেশি ফ্লো হয়, আর যেই পথে বাধা বেশি সেই পথ দিয়ে কম ফ্লো হয়। যেহেতু এখানে কোনো বাধাই নাই, সেহেতু সম্পূর্ণ কারেন্টই এই পথ দিয়ে ফ্লো হবে। অর্থাৎ এখানকার 8 ওহম রেজিস্ট্যান্স এবং এই 8 ওহম রেজিস্ট্যান্স কোনো কাজে আসবে না, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স নাই হিসাব করে আমরা ক্যালকুলেশনটা করব। তো তার আগে দেখতে পাচ্ছি এখানে 12 আর 12টা কিসে আছে? 12 ওহম এবং 12 ওহম আছে হচ্ছে প্যারালালে। তাহলে 12 ওহম এবং 12 ওহম যদি প্যারালাল আছে আমরা লিখে নিই যে 12 ওহম প্যারালাল কত? 12। অতএব 1/RT সমান হবে 1/12 প্লাস হচ্ছে 1/12 দিয়ে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, RT হবে 6 ওহম। তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে হচ্ছে এরকম হবে, এরকম, এখানে আছে 4, এখানে হবে 6 আর এখানে আছে হচ্ছে 12। আর এটা যেহেতু আমাদের শর্ট হয়ে গেছে তাহলে এটা আমাদের শর্ট সার্কিট হবে। তাহলে এখানে হলো 12, এখানে হলো 6, এখানে হলো 4, এখানে হলো 15 আর এখানে আমাদের সাপ্লাই দেওয়া আছে 230 ভোল্ট আর এখানে আমাদের আছে 10 ওহম। তাহলে 12 ওহম এবং 12 ওহম প্যারালাল করে আমরা পেয়ে গেলাম 6। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 4 6 এবং 12 আছে সিরিজে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর সমান
12 এবং 6 যোগ করলে এটা করতে পারি 12 যোগ 6 যোগ 4, তাহলে হবে 12 6 18, 18 6 কত 22 ওহম। তাহলে এটাকে আমরা কিভাবে আগাতে পারি, এটাকে যদি আমরা এই পাশে দেখাই তাহলে এই পাশে 15, এখানে আছে হচ্ছে আমাদের 230, এখানে আছে হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে 15, 12 6 18, 18 6 কত 22। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 230 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা যে 10 ওহমের মধ্যে দিয়ে ফ্লো হয়ে কিছু যাবে 15 এর মধ্যে, কিছু যাবে 22 এর মধ্যে। তার মানে বুঝতে পারছি আমরা 15 এবং 22 আছে প্যারালালে। তাহলে আমরা লিখতে পারি যে 15 প্যারালাল 22 বা 1 বাই RT সমান 1 বাই 15 প্লাস 1 বাই 22, বা এখান থেকে RT সমান আমাদের কত আসে দেখি 8.92, 8.92 এত ওহম, অর্থাৎ এখান থেকে RT চলে আসলো 8.92, অর্থাৎ সার্কিটটা কেমন হয়ে গেল আমাদের, এখানে 10, এখানে হচ্ছে 8.92 আর এখানে হচ্ছে 230, অতএব টোটাল RT সমান কত হবে আমাদের, টোটাল RT আসবে আমাদের, টোটাল RT আসবে হচ্ছে 10 প্লাস 8.92, যেহেতু সিরিজ আছে তাহলে 18.92 এত ওহম। আমার কাছ থেকে কিন্তু চেয়েছে যে নিচের অঙ্কিত সার্কিটে মোট রোধ বের করো, অর্থাৎ মোট রোধ হচ্ছে 18.92 এত ওহম। এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার। এরপর আমাকে বের করতে বলেছে মোট কারেন্ট বের করো। মোট কারেন্ট আইটি সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আরটি। ভি এর মান হচ্ছে 230 এবং আর এর মান হচ্ছে 18.92, ভাগ করলে আমরা কত আসে দেখি 230 ডিভাইডেড বাই 18.92, তাহলে 12.15, 12.15 অ্যাম্পিয়ার। যেহেতু কারেন্টের একক অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যানসার। তাহলে আমরা টোটাল কারেন্ট আইটি পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে বলেছে 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তো 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করার আগে আমরা আরেকটু কিছু বিষয় আলোচনা করি। সেই বিষয়টা হচ্ছে যে কোনো একটা শাখা বা কোনো একটা অংশের কারেন্ট বের করতে হলে আমাদের কারেন্ট ডিভাইডার রুলস আছে। তো কারেন্ট ডিভাইডার রুলসটা আমরা একটু দেখি। যদি এখানে আমাদের সাপ্লাই হয় ভি এবং এখান থেকে কারেন্ট সাপ্লাই হয় আর আই, এখানকার রেজিস্ট্যান্স মনে করলাম R1, এখানকার রেজিস্ট্যান্স মনে করলাম আমরা R2, আর এখানকার কারেন্টটাকে মনে করলাম I1, আর এখানকার কারেন্টটাকে মনে করলাম আমরা I2। যদি কোনো একটা শাখার কারেন্ট বের করতে পারে তাহলে কারেন্ট বের করার নিয়ম হচ্ছে কারেন্ট I সমান মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুলস। যদি আমরা কারেন্ট ডিভাইডার রুলস প্রয়োগ করি তাহলে এই সার্কিট থেকে খুব সহজেই 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে পারবো। তাহলে কারেন্ট ডিভাইডার রুলস আমরা কি জানলাম, কারেন্ট আই সমান মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। অর্থাৎ যদি আমরা কারেন্ট I1 এর মান বের করতে চাই তাহলে মোট কারেন্ট আমাদের I, আর I1 এর বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে R2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, মানে R1 প্লাস R2, অর্থাৎ R1 যোগ কি R2। অনুরূপভাবে যদি আমরা I2 বের করতে চাই তাহলে I ইনটু R1 নিচে হচ্ছে R1 প্লাস R2। তো এটা আমরা আমাদের জানার জন্য করলাম। যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুলস এর সাহায্যে যে কোনো শাখার কারেন্ট বের করতে পারবো। যেহেতু আমাদেরকে এই 15 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলেছে, অতএব I 15 সমান মোট কারেন্ট, মোট কারেন্ট হচ্ছে 12.15 অ্যাম্পিয়ার। তাহলে 12.15 অ্যাম্পিয়ার ইনটু বিপরীত রেজিস্ট্যান্স, বিপরীত রেজিস্ট্যান্স কত 22 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, অর্থাৎ 15 যোগ 22। তাহলে এখান থেকে আমরা দেখি কত পাই, 12.15 গুণ 22 নিচে হচ্ছে 15 যোগ 22।
7.23 বলতে পারি 7.23 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যানসার, অর্থাৎ 15 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হবে আমরা সহজেই বের করে ফেললাম, অর্থাৎ আমরা আমাদের ম্যাথটি সমাধান করে ফেললাম। এখন আমি বৈদ্যুতিক বর্তনী এই অধ্যায় হতে একটি ম্যাথ আলোচনা করব। ম্যাথটি হচ্ছে নিচে প্রদত্ত বর্তনী হতে মোট কারেন্ট 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এবং মোট পাওয়ার নির্ণয় করো। অর্থাৎ আমার কাছ থেকে মোট কারেন্ট চেয়েছে, 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যেকার ভোল্টেজ ড্রপ চেয়েছে এবং মোট পাওয়ার নির্ণয় করতে বলেছে। তাহলে যদি আমরা ম্যাথটি সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা এখান থেকে সমাধান করব। এখান থেকে 60 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে, অর্থাৎ কারেন্ট এই পথে ফ্লো হবে, এইদিকে কিছু অংশ যাবে, কিছু অংশ যাবে এইদিকে। তাহলে 18 এর মধ্যে যে কারেন্টটা যাবে সেটা দুই ভাগে ভাগ হবে, একদিকে যাবে 3 এবং একদিক মানে একটা কারেন্ট যাবে 3 ওহমের মধ্য দিয়ে, একটা কারেন্ট যাবে 6 ওহমের মধ্য দিয়ে। অর্থাৎ 3 এবং 6 এই দুইটা প্যারালাল আছে, অর্থাৎ যদি 3 প্যারালাল 6 সমান হচ্ছে, অতএব 1/r সমান 1/r1 প্লাস 1/r2 বা 1/r সমান 1/3 প্লাস 1/6 বা এখান থেকে r সমান আসবে আমাদের 2 ওহম। কত আসলো আমাদের r সমান 2 ওহম। অর্থাৎ এই চিত্রটা এখন কিভাবে হবে, তাহলে আমাদের চিত্রটা হবে হচ্ছে এরকম, এখানে 2, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 60 আর এখানে আছে 2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 18, এখানে হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 18 আর 2 আছে সিরিজে, অতএব r সমান হবে 18 আর 2 সিরিজ, তাহলে 18 যোগ 2 তাহলে কত হচ্ছে 20। 18 এবং 2 যোগ করলে কত হচ্ছে আমাদের 20 ওহম। তার মানে যদি আমরা এই চিত্রটাকে সিম্পলিফাই করি তাহলে চিত্রটা দাঁড়াবে এরকম, এদিকে 5 আর এইদিকে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 60 আর এখানে 2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 20। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে এখন 5 এবং 20 আছে প্যারালালে। অর্থাৎ যদি আমরা এখানে লিখি, অতএব 5 প্যারালাল কত 20, অতএব 1/r সমান 1/5 প্লাস 1/ কত 20। তাহলে এখান থেকে আমাদের r এর মান কত আসলে লিখি, আসলো আমাদের 4 ওহম, অর্থাৎ r এর মান আসলো 4 ওহম। তাহলে এখন যদি আমরা চিত্রটাকে সিম্পলিফাই করি তাহলে আসবে এরকম, আমাদের এদিকে হচ্ছে 60, এখানে 2, এখানে 4, অতএব টোটাল r সমান হবে 4 যোগ 2 সমান কত 6 ওহম, অর্থাৎ টোটাল r আসলো 6 ওহম। এখন আমাকে মোট কারেন্ট বের করতে বলেছে, বা এখানে 8টি লিখলাম আমরা, অতএব মোট কারেন্ট I সমান v ভাগ r। v দেওয়া আছে কত 60 আর r দেওয়া আছে কত 6, তাহলে এখান থেকে আমাদের বের হবে 10 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার, অর্থাৎ মোট কারেন্ট সমান 10 অ্যাম্পিয়ার। এবারে বের করতে বলছে মোট পাওয়ার, আর বের করতে বলছে 5 ওহমের ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা মোট পাওয়ারটা বের করে নিই। পাওয়ার সূত্র কি জানেন আমরা, পাওয়ার সমান I স্কয়ার r। তাহলে I এর মান কত 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 এর পুরো স্কয়ার আর r টোটাল কত এসেছে 6, তাহলে এখান থেকে হবে আমাদের 600 ওয়াট। এটা হচ্ছে আমাদের আরেকটি অ্যানসার। এখন আমাকে বের করতে বলছে 5 ওহমের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এই যে 5 ওহম আছে এই 5 ওহমের ভোল্টেজ ড্রপ বের করতে বলেছে। এখন আমরা যে কারেন্ট ডিভাইডার রুলস এর সূত্রের সাহায্যে আমরা 5 ওহমের কারেন্টটা বের করে নিব, অর্থাৎ I5 সমান মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল বা I5। তাহলে মোট কারেন্ট কত আমাদের, মোট কারেন্ট আমরা বের করেছি 10 অ্যাম্পিয়ার, বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে 20 ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল মানে 5 যোগ 20। তাহলে এখান থেকে আমাদের I5 চলে আসবে কত দেখি 8 অ্যাম্পিয়ার, অতএব 5 ওহমের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ V5 সমান এখানকার রেজিস্ট্যান্স আর এখানকার কারেন্ট, তাহলে 8 * 5, তাহলে 5 আসছে কত 40 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আরেকটি অ্যানসার। তাহলে আমরা তিনটা অ্যানসারই বের করে ফেললাম, মোট কারেন্ট, মোট পাওয়ার
এবং 5 ওহমের ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা আমাদের ম্যাথটা সমাধান করতে সক্ষম হলাম। এখন এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।